নতুন বছরে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার কুয়াকাটা। নতুন সাজে সেজেছে সাগর পার। বুকিং হয়ে গেছে সব হোটেল, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। প্রবাসী আয়ে বেড়েছে রিজার্ভ। ডিসেম্বরের প্রথম 28 দিনে এসেছে $242 কোটি। দেশের বাজারে ভরিতে 1050 টাকা কমল স্বর্ণের দাম। বগুড়ায় ফুলকপির কেজি 1 টাকা, পাইকারিতে তলানিতে সব সবজির দাম। মাথায় হাত কৃষকের, উঠছে না উৎপাদন খরচ। খুচরা বাজারে এখনো চড়া। গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও স্বস্তি আসেনি নিত্যপণ্যে। বছর জুড়ে সিন্ডিকেটের গ্যারাকলে আটকা বাজার। বাড়তি দামের উত্তাপে পড়ছে ভোক্তা। এবং সমুদ্রে কাঙ্ক্ষিত মাছ না মেলায় বিপাকে জেলেরা। লোকসানে ভারী হচ্ছে ঋণের বোঝা। নিষিদ্ধ পদ্ধতি অবলম্বন করায় এমন পরিস্থিতি, বলছেন গবেষক। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। 31st নাইটে কক্সবাজার সমুদ্র সৈকতে এবারও উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধুমাত্র কয়েকটি তারকা মানের হোটেলে প্রশাসনের অনুমতি নিয়ে রাখা হয়েছে নানা আয়োজন। হোটেল কর্তৃপক্ষ বলছে, পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে বুকিং হয়েছে আশানুরূপ। আর পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের অনুষ্ঠান সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন মৌসুম, সঙ্গে শীতের আমেজ। ডিসেম্বর মাস জুড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো পর্যটক। আনন্দে মেতে রয়েছে সমুদ্রের নোনা জলে কিংবা বালিয়াড়িতে। 31st নাইট, তাই এবারও কক্সবাজারে ছুটে আসছে লাখো পর্যটক। কিন্তু খ্রিস্টীয় পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে এবারও সমুদ্র সৈকতের উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে নিষিদ্ধ থাকছে সৈকতে আতশবাজি বা পটকা ফুটানো। তবে প্রশাসনের অনুমতিতে তারকামানের হোটেলগুলোতে থাকছে নানা আয়োজন। এরই মধ্যে হোটেলগুলো সেজেছে নতুন সাজে। তারকা শিল্পীদের নিয়ে 31st নাইটের উৎসব আয়োজনের ব্যানার ফেস্টুনও ঝুলছে হোটেলগুলোর ভেতরে বাইরে। বলছে বুকিংও আশানুরূপ হয়েছে। লাইভ মিউজিক উইথ রাফা এবং এখানে ডিজে থাকবে, ডিজে পারফর্ম করবে। প্যাকেজে আসবেন, ওই ওনাদের জন্য আমাদের গালা ডিনার আছে। বুকিংটা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেভাবে হচ্ছে এবং এর চেয়ে আরও বেশি হবে আমরা আশাবাদী। 31st নাইটকে কেন্দ্র করে পর্যটকের ঢল নামবে কক্সবাজারে। এরই মধ্যে আসতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা। তাই সৈকতের বালিয়াড়ি, রাস্তাঘাট এবং হোটেল মোটেল জোনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি হোটেল কর্তৃপক্ষের। নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থাটা আমরা সব প্রতি বছরই করি, বহিরাগত আসলে অ্যালাউ করি না। আমাদের ইনহাউস গেস্টদেরকে শুধু আমরা নেই। পেট্রোলিংটা যেন একটু ভালোভাবে আরো জোরদারভাবে হয়। তবে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হবে। আর জেলা প্রশাসক বলছেন, নিরাপত্তার স্বার্থে দেওয়া হয়েছে নানা বিধিনিষেধ। উন্মুক্ত জায়গায় কোনো ধরনের কোনো কনসার্ট, আতশবাজি, পটকা এগুলি ফুটানো যাবে না। ইনডোরে কোনো প্রোগ্রাম করতে চায়, তার পার্সোনাল সিকিউরিটি ব্যবস্থা সাথে আমাদের সিকিউরিটির সাথে সমন্বয় করতে হবে। পরিবেশ যেন বিপন্ন না হয়, আনন্দের বাইরে গিয়ে কোনো বিষাদের কারণ না হয়। সুস্থ, সুন্দর এবং সাবলীল রাখতে চাই। পর্যটকদের জন্য একটি আনন্দঘন চমৎকার পরিবেশ রাখতে চাই। কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক মাঠে থাকবে লাইফগার্ড কর্মী, জেলা পুলিশ ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি এখন আমরা আলোচনা করব পর্যটন কেন্দ্রগুলোকে 31st নাইট এবং বছরের প্রথম দিন উপলক্ষে কি কি প্রস্তুতি রয়েছে এবং কেমন সারা, এসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন কক্সবাজার হোটেল মোটেল অফিসার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আবু তালেব শাহ। জনাব আবু তালেব শাহ, আপনাকে স্বাগত এই সময়ের বাণিজ্যে। আপনাকেও স্বাগতম জানাই। 31st নাইট এবং নতুন বছরকে ঘিরে সব সময় পর্যটন কেন্দ্রগুলোকে ভালোভাবে সাজানো হয়, নতুন করে সাজানো হয়, নতুন প্রস্তুতি থাকে। আপনাদের এবছরের প্রস্তুতি কেমন এবং সেই সঙ্গে একটু বলবেন সারা কেমন পাচ্ছেন? ধন্যবাদ। আসলে প্রত্যেক বছরের ন্যায় আমাদের
সবসময় একটা প্রস্তুতি থাকে 31st নাইটকে ঘিরে। আমরাও কিন্তু এবার কিন্তু প্রস্তুতি নিয়েছি, তবে আমাদের প্রত্যেক অন্যান্য বছর যেভাবে আমরা একটা বড় ধরনের একটা আয়োজন থাকে সেই ধরনের এবার আমরা নিতে পারিনি, কারণ কিছু টেকনিক্যাল ব্যাপার আছে এই কারণে। তবে আমরা আমাদের পর্যটকদের জন্য যারা আসবেন তাদের জন্য এখানে বিভিন্ন ধরনের এই যে ফুডের আমরা কিছু ফ্যাসিলিটিস রেখেছি, প্লাস কিছু ওপেন কনসার্ট, মানে আমাদের এখানে ইন্টারনাল কিছু কনসার্টের লাইভ কনসার্টের ব্যবস্থা রেখেছি। আমরা আশা করছি তাতে তারা যারা আসবেন তারা কিন্তু খুব আনন্দ উপভোগ করবেন। বরাবরই শোনা যায় যে এসব উৎসবের সময় পর্যটন এলাকাগুলোতে যেহেতু পর্যটকরা বেশি যায়, হোটেল মোটেলের মালিক যারা থাকেন বা দায়িত্বে যারা থাকেন তাদের ভাড়া বেড়ে যায়, পর্যটকরা এক প্রকার জিম্মি হয়ে যায়। এবছর কি এমন কিছুর আজ পাওয়া যাচ্ছে? আপনারা আসলে এই বছর ভাড়াটারা কেমন রেখেছেন? দেখেন, আমরা যারা আমরা আছি এখানে আমাদের কিন্তু একটা পাবলিশ ট্যারিফ থাকে, এই ট্যারিফের বাইরে কিন্তু যাওয়ার কোনো আমাদের কোনো সুযোগ নাই। কিছু আছে যারা ছোট ছোট ব্যবসায়ী, তাদের মধ্যে হয়তো এই ধরনের প্রবণতা থাকতে পারে, তবে এই বছর আমরা এই ধরনের কোনো কিছু শুনতে পাইনি। তারা তাদের খুব রেস্ট্রিকশন এবং প্রশাসনের এই ক্ষেত্রে একটু সজাগ দৃষ্টি রাখছেন, টুরিস্ট পুলিশ প্লাস হচ্ছে জেলা প্রশাসন, যার ফলে তারা এই ধরনের কোনো কিছুতে তারা মানে অ্যাক্টিভ হতে পারেনি। আচ্ছা, কক্সবাজারকে আমরা যেটা জানি যে দীর্ঘতম সমুদ্র সৈকত, এর অ্যাডভান্টেজ কি আপনারা নিতে পারছেন? এর কারণে কি বেশি সুবিধা করতে পারছেন কোনোভাবে? দেখেন, কক্সবাজারে শুধুমাত্র সমুদ্র সৈকতকে ঘিরে কিন্তু লোকজন আসেন, কিন্তু আমি দেখছি টুরিস্টদের মাঝে এক ধরনের একটা বিরক্তিকর একটা ভাব আছে। কারণটা কি, তারা দিনের বেলায় আপনার বিচটাকে উপভোগ করে, রাতের বেলা কিন্তু তারা কিন্তু ওই বিচটাকে ওভাবে উপভোগ করতে পারে না। তো আমার মনে হয় না যে এই বিচ দিয়ে পর্যটন শিল্পকে আরো বিকশিত করার জন্য সহায়ক হবে। এটার পাশাপাশি আরো কিছু ফ্যাসিলিটিস আসা দরকার। সেক্ষেত্রে মেরিন ড্রাইভ আছে বা কক্সবাজারের কি, আপনারা যেহেতু কক্সবাজার কেন্দ্রিক ব্যবসা করেন, সেক্ষেত্রে নতুনত্ব কি আনা যেতে পারে আর আপনাদের পরামর্শ কি? দেখেন, আমি মনে করি প্রথমত হচ্ছে কি, যোগাযোগ ব্যবস্থা থেকে আমাদের আরো একটু মনোযোগ দেওয়া উচিত। কক্সবাজার চিটাগং রোডটাকে 4 লেন করা উচিত। পাশাপাশি যে আমাদের ট্রেন লাইনটা এসছে সেখানে ট্রেনের সংখ্যাটা আর একটু বাড়ানো উচিত, যাতে পর্যটকরা তাদের নিরাপদের ইয়াতে তারা তাদের কক্সবাজার পৌঁছাতে পারে। আর যেটা মেরিন ড্রাইভের কথা বলছেন, এটা মেরিন ড্রাইভটাকে যদি আমরা যদি একটু প্রশস্ত করে যদি ওখানে যদি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস গুলি যদি আনতে পারি, তাহলে কিন্তু আমাদের যারা টুরিস্টরা আসবে তারা কিন্তু ব্যস্ত সময় পার করবে। তাহলে কিন্তু তারা দুটো জিনিস পাবে, একদিকে পাবে হচ্ছে সমুদ্র, যেটা খোদা প্রদত্ত জিনিস, আর একদিকে পাবে হচ্ছে ক্রিয়েটিভ করা আমাদের যেসব ফ্যাসিলিটিস গুলো তারা সেটাকে উপভোগ করতে পারবে। আপনি যেমনটা বলছিলেন, শুধু দীর্ঘতম সমুদ্র সৈকত দিয়েই পর্যটক আকর্ষণ করা সম্ভব নয়, এক্ষেত্রে আরো কিছু দরকার যোগ করা। সেক্ষেত্রে কি স্থানীয় সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া উচিত কিনা তার বিকাশের জন্য? ডেফিনেটলি স্থানীয় সংস্কৃতিটাকে তুলে ধরা উচিত। পাশাপাশি আমি মনে করি পর্যটন কর্পোরেশন প্লাস হচ্ছে এখানকার কক্সবাজার যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে নিয়ে বসে একটা সমন্বিত একটা প্ল্যানিং করা উচিত, যে এই জিনিসটাকে আমরা আরো পৃথিবীতে যে আমাদের এই পর্যটন শিল্পটাকে কিভাবে আরো বিকশিত করা যায়। যেহেতু এটাকে পর্যটন খ্যাত রাজধানী বলি কক্সবাজারকে, সেভাবে কিন্তু আমাদের একটা গবেষণার মাধ্যমে কিন্তু একটা ভালো একটা প্ল্যানিং আসা উচিত। আপনারা হোটেল মোটেলগুলো যারা আছেন তারাও কিন্তু বিভিন্ন উৎসবকে ঘিরে বিভিন্ন আয়োজন করে থাকেন, সেই আয়োজনে স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরার কোনো ব্যবস্থা কি আপনারা করতে পারছেন না? আমরা তো, আপনি দেখেন এখন পর্যন্ত যতগুলো এখানে ডেভেলপমেন্ট এসছে এগুলো কিন্তু এই হোটেল অ্যাকোমোডেশনের ক্ষেত্রে যদি বলতে চাই, এগুলো কিন্তু বেসরকারি শিল্প খাতের মাধ্যমে কিন্তু আমাদের এই কক্সবাজার কিন্তু ডেভেলপমেন্টে এসছে। পাশাপাশি রোডের কিছুটা উন্নতি হয়েছে এখানে শহরের মধ্যে। তো আমরা পাশাপাশি টুরিস্টদের কথা বিবেচনা করে আমরা দেখবেন এখানে কক্সবাজার একটা ফুড কার্নিভাল, কক্স কার্নিভাল আমরা ওপেন করেছি, যেখানে আমরা লোকজ সংস্কৃতি, স্থানীয় সংস্কৃতি এগুলোকে তুলে ধরার চেষ্টা করছি আমাদের ওই ফুড কোর্টের মাধ্যমে, যাতে টুরিস্টরা কিছুটা সময় হলো তারা সুন্দরভাবে সময়টা তাদের ইভিনিং টাইমটা তাদের কাটাতে পারে। আচ্ছা, আরও একটি বিষয় আমরা যদি যুক্ত করতে চাই, 5 আগস্টের পর পট পরিবর্তনের পর নিরাপত্তা নিয়ে কি পর্যটকদের মধ্যে কি কোনো স্বস্তি আছে কিনা, স্বস্তির ঘাটতি কোথাও দেখতে পাচ্ছেন কিনা আপনারা? দেখেন, এটা প্রথম দিকে কিছুটা
লোকজনের মধ্যে একটা সংশয় ছিল, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এখন কেটে গেছে। তাদের মধ্যে এ ধরনের কোনো সংশয় নেই এবং টুরিস্টরাও কিন্তু খুব নির্বিঘ্নে কিন্তু এই টুরিস্ট জোনগুলোতে খুব ভালোভাবে কিন্তু তারা বেড়াচ্ছে। আপনার সঙ্গে আবারও আমরা আলোচনায় ফিরবো। এর আগে আমাদের কাছে আরেকটি সমুদ্র সৈকত কুয়াকাটা নিয়ে একটি প্রতিবেদন আছে, আমাদের এক সহকর্মীর, সেই প্রতিবেদনটি একটু দেখে আসবো। হোটেল দ্য কক্স ট্যুরের 31st নাইট উপলক্ষে বিপুল পর্যটকের আশা করছেন কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। দেশি বিদেশি পর্যটক বরণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। হোটেল মোটেলগুলোতে 90% রুম এরই মধ্যে বুকিং হয়ে গেছে। তকিব পেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা, যেখানে একই স্থানে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত। রয়েছে 18 কিলোমিটার দীর্ঘ সৈকতের পাশাপাশি প্রকৃতির অপার সৌন্দর্য। 31st নাইটকে ঘিরে সাগরকন্যা খ্যাত এ পর্যটন কেন্দ্রটি সেজেছে নতুন সাজে। হোটেল মোটেলের আঙিনাকেও রং তুলির আঁচড়ে করা হয়েছে রঙিন। এদিকে বছরের শেষ সূর্যাস্ত আর নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে এর মধ্যে ছুটে আসছেন অনেক পর্যটক। সমুদ্র উপভোগ করার মধ্যে আলাদা একটা শান্তি আছে আর জায়গাটা অনেক সুন্দর। আমি ফার্স্ট টাইম ঢাকা থেকে আসছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা বছর শেষে এখানে আসি আনন্দ উপভোগ করার জন্য। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে সব হোটেল মোটেলের 80 থেকে 90% রুম বুকিং হয়ে গেছে। 31st নাইটে পর্যটক উপস্থিতি ধারণ ক্ষমতার চেয়েও বেশি হবে বলে আশা করছেন তারা। এই মুহূর্তে অতটা বুকিং নেই, তারপর আশা করি যে ভালো একটা সাড়া পাবো। আগে যোগাযোগ ব্যবস্থা প্রচণ্ড খারাপ ছিল, এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা মোটামুটি অনেক উন্নত হয়েছে। আমাদের প্রায় 85% রুম অলরেডি বুক হয়ে গেছে। আই হোপ সো যে আমরা 31st নাইটে ফুল ভরে যাবে। কুয়াকাটায় রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 300 হোটেল, মোটেল ও রিসোর্ট। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দর্শক, দেখছিলাম প্রতিবেদনটি, আবারও ফিরছি আলোচনায়। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই আদবু তালেব শাহ আপনার সঙ্গে। আমরা যেমনটি কুয়াকাটার প্রতিবেদনেও দেখছিলাম যে ওখানেও এক ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে উৎসবকে কেন্দ্র করে। আমাদের প্রশ্নটি ঠিক এইখানেই যে শুধু উৎসব কেন্দ্রিক পর্যটন ব্যবস্থাই কি থাকা উচিত, নাকি সারা বছরেই পর্যটকরা যাতে আকর্ষিত হয় সমানভাবে সেই ব্যবস্থাটাও করা উচিত? দেখেন, আমরা তো চাই রাউন্ড দ্য ইয়ার এই পর্যটন এরিয়াটা উৎসব মুখর থাকুক। এটা আমরা প্রত্যেক দিন চাই এটা উৎসব মুখর থাকুক, কিন্তু যেটা বলছিলাম শুধু উৎসবেরকে কেন্দ্র করে কিন্তু আমরা কিছুটা প্রস্তুতি নিই। এটা যেমন একটা কারণটা হচ্ছে কি, আমাদের এখানে শুধুমাত্র সমুদ্র এবং কয়েকটা টুরিস্ট স্পট ছাড়া, এগুলোকে তুলে ধরার ছাড়া আর কোনো আমাদের কাছে কোনো ইনস্ট্রুমেন্ট নাই। সেই জন্য যদি আপনি রাউন্ড দ্য ইয়ার যদি পর্যটন এই সেক্টরটাকে মানে কক্সবাজারের এই টুরিস্ট এরিয়াকে যদি আপনি যদি টয়টম্বর যদি রাখতে চান, ভরপুর যদি রাখতে চান, তাহলে সেখানে আপনার বিচকে কেন্দ্র করে প্লাস হচ্ছে রাতকে কিভাবে দিন করা যায় সে ধরনের প্ল্যানিং গুলি যদি করতে পারে, মানে আমি বোঝাতে চাচ্ছি অ্যামিউজমেন্ট যে জিনিসটা বোঝাই মানুষ, যে এই অ্যামিউজমেন্টের ফ্যাসিলিটিস গুলি যদি আনা যায় তাহলে কিন্তু এটা কিন্তু রাউন্ড দ্য ইয়ার কিন্তু উৎসবমুখর পরিবেশ থাকতে পারত। পর্যটন খাতকে সম্ভাবনাময় করার জন্য আপনারা উদ্যোগ নিচ্ছেন, সরকারও উদ্যোগ নিচ্ছে। আপনাদের মধ্যে কি কোনো যোগাযোগ আছে যে আপনারা দুই পক্ষই সমানভাবে একই উদ্যোগ নিচ্ছেন এবং একইভাবে কাজ করছেন যেখানে পর্যটন খাতকে আসলে ভালো রাখা যায়? দেখেন, এখানে বিহা একটা সংগঠন আছে, বিহার মাধ্যমে কিন্তু আমাদের সরকারি যারা উপরস্থ আছেন তাদের সাথে কথাবার্তা চলছেন। তবে আমি মনে করি যেহেতু এটা কক্সবাজার, আমি একটু আগেও বলেছি যে যারা স্টেক হোল্ডার আছে কক্সবাজারে এবং সুশীল সমাজ আছে এবং এখানে চেম্বার অফ কমার্স আছে, তাদেরকে নিয়ে যদি সমন্বয় করে যদি একটা যদি প্ল্যানিং করা যায় কক্সবাজার কেন্দ্রিক, তাহলে কিন্তু এটা কিন্তু আরো ভালোভাবে একটা ভালো কিছু করা সম্ভব। আমরা শুধু দেশি পর্যটকই না, বিদেশি পর্যটক আকর্ষণ করা গেলে আমাদের রিজার্ভের ভালো পরিস্থিতি হবে, রিজার্ভ বাড়বে। তো সেই ক্ষেত্রে দেখা যায় দেশি এবং বিদেশি পর্যটক দুই ধরনের পর্যটকদের আকর্ষণ করার জন্য এই বছর আপনারা বাড়তি কোনো প্রস্তুতি নিয়েছেন কিনা? দেখেন, আমাদের তো প্রস্তুতি একটা তো থাকেই সবসময় বরাবরের মতোই। এবার কিন্তু আমরা চেয়েছিলাম আমরা ফুড কোর্ট ওপেন করেছি। আপনাকে একটু আগে বলেছি যে আমরা একটা কক্স কার্নিভাল লাইভ মিউজিক থাকে, এখানে ফুড কোর্ট ওপেন করেছি যাতে টুরিস্টরা এসে নতুন আঙ্গিকে নতুন কোন কিছু দেখে। এরকম যদি বেসরকারি খাতকে যদি সরকারিভাবে যদি সহযোগিতা করে তাহলে আমি মনে করি এটা আরো তাড়াতাড়ি প্রশস্ত হবে পর্যটন শিল্প বিকাশের জন্য। এবছর বিদেশি পর্যটকের সাড়া কেমন পেয়েছেন উৎসব উপলক্ষে?
দেখেন, এটা বলতে গেলে আমি বলবো যেটা সত্যিকার অর্থে আমরা এখানে যারা বিদেশি পর্যটক বিদেশি ট্যুরিস্টদেরকে দেখছি, সেগুলো কিন্তু হচ্ছে এনজিও কেন্দ্রিক কিছু যারা আছেন, ফরেনার আছেন, তাদেরকেই কিন্তু আমাদের চোখে পড়ে। কিন্তু দেশের বাইরে থেকে যে এটাকে কেন্দ্র করে আলাদাভাবে ঘুরতে আসবে, সেই ধরনের পর্যটক কিন্তু আমাদের চোখে পড়ে না। সুতরাং এগুলোকে আকর্ষণ করার জন্য আমরা সরকারি পর্যায়েও বিভিন্ন এম্বাসির মাধ্যমে আমরা যদি বিদেশে যদি আমাদের এই টুরিস্ট এই জোনটাকে যেগুলি আমাদের স্পট আছে বাংলাদেশে, সেই জিনিসগুলোকে যদি আমরা সুন্দরভাবে যদি উপস্থাপন করতে পারি, তাহলে আমরা বিদেশি পর্যটককে আকৃষ্ট করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। কয়েক স্তরের নিরাপত্তার কথা শুনছিলাম, সেই নিরাপত্তা আসলে কতটা ভালো নিরাপত্তা হয়েছে, আপনারা কতটা সন্তুষ্ট সেই নিরাপত্তা নিয়ে? না, সত্যিকার অর্থে দেখেন, এখানে টুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশ পাশাপাশি আছেন হচ্ছে জেলা প্রশাসন, তারা কিন্তু তিনজনের সমন্বয় করেই কিন্তু এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু জোরদার করছেন। অলরেডি আমাদের হোটেলে এসে কিন্তু বলেও গেছেন যে আপনাদের কোনো ধরনের কোনো যদি সমস্যায় যদি থাকেন বা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে তাদের সাথে সাথে তাদেরকে নক করা হয়। আশা করছি এরকম কোনো কিছু হবে না, কারণ এই ক্ষেত্রে কি বলে যারা প্রশাসন লেভেলে আছেন তারা কিন্তু খুবই সজাগ। সবকিছু মিলে সবশেষ একটি প্রশ্ন করতে চাই, গত বছরের তুলনায় এই বছর নতুন বছর উপলক্ষে সাড়া কেমন পাচ্ছেন? দেখেন, এবছর আমরা আপনার পট পরিবর্তনের কারণে কিন্তু লোকজন কিন্তু ওইদিকে ওই মাসগুলোতে আসতে না পারার কারণে, পাশাপাশি মার্চ পর্যন্ত একটা আমাদের ইয়াতে টুরিস্ট সিজন থাকে, সেইটা কিন্তু আবার রমাদানের কারণে কিন্তু আমরা কিন্তু এই 2-3 মাস যেটা আমাদের টুরিস্টদের যেই রেসপন্স, সেটা খুবই ভালো আমার দেখা মতে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমাদের সঙ্গে 31st নাইট এবং নতুন বছর নিয়ে পর্যটকদের ব্যবসা এবং বাণিজ্য নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছেন হোটেল দ্য কক্সটুডের সহকারী মহাব্যবস্থাপক আবু তালেব শাহ। প্রবাসী আয়ের ইতিবাচক প্রবণতায় বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসেব পদ্ধতি BPM6 অনুসারে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $2,133 কোটি। রোববার বাংলাদেশ ব্যাংকে তথ্য জানায়, তবে গ্রস রিজার্ভের পরিমাণ $2,609 কোটি অবস্থান করছে। রেমিটেন্স বাড়ার ফলেই বাড়ছে রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি ডিসেম্বর মাসের প্রথম 28 দিনে প্রবাসী আয় $242 কোটি ছাড়িয়ে গেছে। প্রবাসী আয় দেশে আসার এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিটেন্স $250 কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। বছরের শেষ দিকে এসে ফের দাম কমল স্বর্ণের। এবার ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের দাম ভরিতে 1050 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। রোববার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সোমবার থেকে হলমার্ক করা প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ 1,38,288 টাকায় বিক্রি হবে। এছাড়া প্রতি ভরি 21 ক্যারেট 1,32,001 টাকা, 18 ক্যারেট 1,13,141 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 92,869 টাকা। এর আগে গত 23 ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে 1,248 টাকা কমানো হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে 62 বার স্বর্ণের দর সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 35 বার আর কমেছে 27 বার। বিভাগীয় কমিশনারদের সাথে মত বিনিময় সভায় কথা বলছেন প্রধান উপদেষ্টা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শান্তি শৃঙ্খলা চাই, আইন শৃঙ্খলা চাই, এটাকে নিশ্চিত করা, সেটার বিষয়ে আমরা বারে বারে বলছি, আবারও বলছি, এবং সেটাতে আমরা খুব গুরুত্ব দিচ্ছি যে সব মানুষ যেন মনে করে সরকার আমাদের যে অধিকার আমাদের গঠনতন্ত্র দিয়েছে, সেই অধিকারগুলো যেন আমরা সরকারের কাছ থেকে নিশ্চিত হয়ে যায়, আমরা পূর্ণাঙ্গভাবে পাই, যে আমাদের যে অধিকারগুলি, আমাদের মানবিক অধিকার, আমাদের যা যা অধিকারগুলো আছে সেগুলো প্রতিষ্ঠিত করতে পারে। এবং সেই প্রসঙ্গে একটা বিষয় এসে যায় যে সংখ্যালঘুদের অধিকার, যে আমি নানাভাবে বলার চেষ্টা করছি, সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। কারণ নাগরিক অধিকার মানেই হলো
সকলের অধিকার যেটা আমাদের গঠনতন্ত্রে দেওয়া আছে, সেটা সংবিধানে দেওয়া আছে, সেই সংবিধান অনুসারে আমরা এগুলো আমরা নিশ্চিতভাবে পেতে পারি, সেইগুলো পাওয়া। কাজে এটা একটা বড় দায়িত্ব। আমরা বারে বারে বলছি যে বিশেষভাবে নজর দেওয়া, যেহেতু এটা প্রথম থেকেই আমাদের কাছে এসে গেছে। বিশেষ করে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চলছিল যে আমরা এরকম কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছি না, তারা অধিকার বঞ্চিত হচ্ছে। আমরা এখন নিশ্চিত করতে চাই যে আমরা এটা ভুল, আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই। এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড় জিনিস হবে, যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি। এটা যাদের এখানে এই সমস্যা আছে মনে হয়, এটাতে বিশেষভাবে মনোযোগ দেওয়া, যে এটাকে উৎপাদন করতে না পারলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে গেলাম, যে আমরা এটা এক পরিবার হতে পারছি না। আমরা এক পরিবার হতে চাই, সত্যি সত্যি এক পরিবার হতে চাই। এটা শুধু বক্তৃতার কথার জন্য না, এটা সত্যিকারভাবে আমরা এক পরিবার হতে চাই। এখানে কোনো বিকল্প নাই আমাদের সামনে, আমরা করতেও চাই না, কোনো বিকল্প দাঁড় করাতেও চাই না। এটা আমরা নিশ্চিতভাবে করতে চাই। এটার সম্বন্ধে আমাদের প্রধান কার্যালয় থেকে নানা নির্দেশ যাবে, নির্দেশ তো সহায়ক হওয়ার জন্য। মনের যদি নির্দেশ না থাকে, মনের নির্দেশ না থাকলে ওই কাগজের নির্দেশ খুব বেশি একটা কাজে আসে না। ওই মনের নির্দেশটাকে সৃষ্টি করতে হবে। এটা আমি তাদের আমাদের আইন কানুনের রক্ষাকর্তা হিসেবে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে অধিকার আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। যে সমস্ত ঘটনা যদি ঘটে সেটা তাৎক্ষণিকভাবে আমরা আয়ত্তে আনতে পারি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কিছু না হয় সেটা নিশ্চিত করতে পারি। এবং আমাদের উপরে যাদের কাছে খবরটা যাওয়া দরকার, জানানো দরকার, সেটা জানিয়ে দিতে পারি সঙ্গে সঙ্গে, যাতে করে আমরা নিশ্চিত হতে পারি যে তারাও জানে এবং তারা যদি কোনো কিছু নির্দেশ দিতে চায়, উপদেশ দিতে চায়, সেটা দিতে পারে। এটা একটা বড় বিষয় হবে। আর এমনিতে এখনকার পরিস্থিতিতে যেটা বারে বারে আসছে, আমাদের নজরে আসবে, তোমাদেরও নজরে আসবে, সবার নজরে আসবে, সেটা হলো দ্রব্যমূল্য। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু। এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরও বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। আমরা যেহেতু অনেকগুলো জেলা এর সঙ্গে আজকে জড়িত আছি, আমরা একসঙ্গে কথা বলছি, নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা, যে আমার এখানে আমরা ঠিক রাখতে পেরেছি, আমরা একটা বাহবা দেবো যে মুখ জেলাতে এটা খুব সুন্দরভাবে তারা করতে পেরেছে, এবং আমরা সেটা নিশ্চিত করবো যে সেটা রিকগনাইজ হয়, যেটা ধরা পড়ে যে হ্যাঁ এরা খুব সুন্দর করছে। আমার মাঝে মাঝে মনে হয় যে ওই যে আগে তো শিক্ষকতা করতাম, ওই শিক্ষকতার ভাবটা মনের মধ্যে এসে যায়। ওই সবসময় মনে হয় যে এরকম করলে বোধহয় ভালো হয়, ওই শিক্ষকতার মেজাজের ভেতরে এটা আসে। কী করে গ্রেডিং করা, ABCD করা, কারা A, কারা B, কারা C, কারা D, এরকম আমরা ওরকম করতে পারি, নিজেরাও করতে পারি। এটা এমন না যে এটার জন্য এটা কারোর শাস্তির ব্যবস্থা করবো তা না, এটা নিজেদের প্রতিযোগিতার জন্য। আমি এবার A পেয়েছি, আমার এখানে এই বিষয়ে আমি A পেয়েছি, দ্রব্যমূল্যে আমি A, অন্যরা বলবে যে সে পেল দিয়ে আমারটা B হয়ে গেল কেমন, অথবা B- চলে গেলাম কেমনে, এরকম যেন না। এটা তো একটা নিজেদের, এটা ফুর্তির জন্য, এটা এমন না যে এটার জন্য কারো চাকরি বিঘ্নিত হচ্ছে, এরকম কিছু না। এটা ওর মধ্যে আমি একত্র করতে চাই না। এটা নিজেদের একটা প্রতিযোগিতার ভাব আনার জন্য, যে আমার জেলাকে আমি ঠিক রাখতে পেরেছি, আমার একটা গৌরব। এটা কেউ এটার জন্য আমাকে প্রতিদান দিল কি দিল না, সেটার জন্য আমি অপেক্ষা করছি না। বিভাগীয় কমিশনারদের সাথে মত বিনিময় সভায় কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ঢাকার পুঁজিবাজারের খবর জানাতে রাজধানীর মতিঝিল থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার মহির মারুফ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মারুফ,
বছরের শেষ কার্যদিবসের লেনদেন চলছে শেয়ার বাজারে এবং প্রথম দিন শেয়ার বাজারের শুরুতেই যে লেনদেন শুরু হয়েছে উত্থানের মধ্য দিয়ে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। বিগত 2 দিনও সূচকের আসলে বেশ ভালোই উত্থান হয়েছিল এবং ব্যাংকের শেয়ার, ফার্মাসিউটিক্যালের শেয়ার এবং টেক্সটাইলের শেয়ারগুলো বেশ ভালোই লেনদেন হচ্ছে এবং সূচকেরও এইসব জায়গায় উত্থান হচ্ছে। তবে যদি পুরো বছরটা আসলে অ্যানালাইসিস করা যায় ডিসেম্বরের এই 30 তারিখ এসে, তাহলে দেখা যায় যে 1 বছরে 2024 সালে 1 বছরে সূচক কমেছে প্রায় 1000 পয়েন্ট। জানুয়ারি মাসে অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসে যেখানে সূচক ছিল 6242, সেখানে জানুয়ারি শেষে এই ডিসেম্বরে এসে অর্থাৎ 1 বছরে এসে আমরা দেখতে পাচ্ছি সূচক নেমে এসেছে 5200-এর ঘরে, অর্থাৎ সূচক কিন্তু কমছে। এবং ওভারঅল গত যে 2 দিন আসলে সূচক বেড়েছিল সেটা আসলে খুব যে সূচক বেড়েছিল সেটা আসলে বলা যায় না এবং শতাংশের হিসাবে সেটা 1%-এর নিচে। এবং আজকের দিনে ভালো অবস্থানে আছে ব্যাংকের শেয়ারগুলো, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, এই শেয়ারগুলো কিছুটা তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে বলা যায়। পুরো বছরে শেয়ার বাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভালো আইপিও আনা, কিন্তু আসলে বলা যায় যে এই চ্যালেঞ্জটি আসলে মোকাবেলা করতে কিছুটা অক্ষমই হয়েছে কমিশন, কেননা এখন পর্যন্ত বছর শেষ হয়ে গেল ভালো কোনো আইপিও আসেনি। 2023 সালে অর্থাৎ 1 বছর আগে পুরো বছর আইপিও এসেছিল 4টি এবং 2024 সালে এসেও আইপিও এসেছিল 4টি। এর বাইরেও মানুষের একটি বড় একটি জায়গা ছিল যে মার্জিন ঋণ, বাইব্যাক এবং ওভারঅল পুরো জায়গাগুলো আসলে ঠিকঠাক করা, কিন্তু মার্জিন ঋণের এই সমস্যাগুলো এখন পর্যন্ত সমাধান হয়নি। বাইব্যাকের এই পুরো ব্যাপারটি এখন পর্যন্ত কোনো ফয়সালা বা সুরাহা হয়নি এবং দিন শেষে আসলে মানুষের একটি কথা হচ্ছে যে কমিশনকে অন্তত নতুন বছরে নতুন করে শুরু করতে হবে, এই প্রত্যাশা হচ্ছে বিনিয়োগকারীদের। মতিঝিল থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। পরিবর্তন হলেও স্বস্তি আসেনি নিত্য পণ্যের বাজারে। পরিবর্তনের আগে বা পরে বাড়তি দামের উত্তাপে হাত পড়ছে ক্রেতাদের। দাম কমানোর উদ্যোগ হিসেবে শুল্ক কমালেও আগের মতোই সিন্ডিকেটের হাতে বন্দী বাজার। এদিকে জীবনযাত্রার ব্যয় বাড়লেও বাড়েনি মজুরি, তাই ভোক্তার কষ্ট ছিল বছর জুড়েই। ফরহাদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন 2024 বছর জুড়েই নিত্যপণ্যের বাজারে দামের উত্তাপে পড়েছে সাধারণ মানুষ। মূল্যস্ফীতির চাপে শুরু হয় চলতি বছরের পথচলা। বিবিএসের হিসাব, প্রথম প্রান্তিকের 3 মাসই সার্বিক মূল্যস্ফীতি ছিল 10%-এর কাছাকাছি। খাদ্য মূল্যস্ফীতি ছিল আরও চড়া। জানুয়ারিতে জাতীয় নির্বাচনের পর বেড়ে যায় চাল, আলু, আটা, ডিমের মতো নিত্যপণ্যের দাম। রমজানকে সামনে রেখে সেঞ্চুরি হাঁকায় পেঁয়াজ। নতুন মন্ত্রিসভা দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চাল, চিনি, ভোজ্য তেল ও খেজুর আমদানিতে কমানো হয় শুল্ক। বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল, মে, জুন এই 3 মাসে আরও বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। ঊর্ধ্বমুখী চালের বাজারে শৃঙ্খলা ফেরাতে মিলগেট থেকে বস্তায় মূল্য ও অন্যান্য বিষয় উল্লেখ করে চাল সরবরাহের সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ নেয় খাদ্য মন্ত্রণালয়। যদিও বছর শেষ হলেও এখনও কার্যকর হতে দেখা যায়নি বাজারে। জুলাই আগস্টে অস্থির হয়ে ওঠে পুরো বাজার ব্যবস্থাপনা। 13 বছরের রেকর্ড ভেঙে জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়ে যায় 14%। আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিত্যপণ্যের বাজারে তদারকি চালায় বৈষম্য বিরোধী ছাত্ররা। যদিও সে সময় বন্যার প্রভাবকে সামনে এনে ডিম, মুরগির দাম বাড়ান ব্যবসায়ীরা। সেপ্টেম্বরে বিলাসী ও বাংলাদেশে উৎপাদিত ছাড়া সব ধরনের পণ্য আমদানিতে এলসি বা ঋণপত্র খোলার শর্ত শিথিল করে বাংলাদেশ ব্যাংক। বছরের শেষ দিকে সংকটে পড়ে ভোজ্য তেলের বাজার। পরে 2 দফায় 10% শুল্ক কমায় সরকার। পরে অবশ্য লিটারে 8 টাকা বাড়ানো হয় বোতলজাত সয়াবিন তেলের দাম। বছর জুড়ে যেভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়, সেভাবে বাড়েনি মজুরি। বাজারে গিয়ে তাই আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেয়েছে নিম্নবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য। টাকায় একটি চকলেট না মিললেও বগুড়ায় 1 কেজি ফুলকপি পাওয়া যাচ্ছে ওই দামে। জেলার মহাস্থান হাটে সবজির পাইকারি বাজারে তলানিতে গিয়ে ঠেকেছে দাম। ফুলকপি কেজিতে 1 থেকে 4 টাকা ও মূলা বিক্রি হচ্ছে 5 টাকা কেজি। এছাড়াও বাঁধাকপি, মিষ্টি লাউ, সিম ও বেগুন সহ সব রকমের শীতকালীন সবজি 10 থেকে 20 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। শীতের ভরা মৌসুমে দামে ধস নামায় মাথায় হাত কৃষকের। তবে খুচরা বাজারে এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আউয়ালের রিপোর্ট।
লাভের আশায় শীতকালীন সবজির চাষ করে এখন বিপাকে কৃষক। পাইকারি বাজার বগুড়া মহাস্থান হাটে সবজি বিক্রি করতে এসে তারা হতাশ। সপ্তাহ ব্যবধানে তলানিতে গিয়ে ঠেকেছে সব ধরনের সবজির দাম। উৎপাদন বাড়া ও বাজারে পর্যাপ্ত সবজি আসায় দাম একেবারে পড়ে গেছে। আবাদের খরচ না উঠলেও বাধ্য হয়ে সবজি বিক্রি করতে হচ্ছে কৃষকদের। ব্যাপারীরা বলছেন লোকসান গুনতে হচ্ছে তাদেরও। পাইকারি বাজারে করে সবজির দাম 5 থেকে 20 টাকার মধ্যে, যেখানে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে ফুলকপি ও মূলা। 150 টাকা 100 টাকা মূল্যে বেচা আমার পোষাবি, তাই আমার ভেঙরটা ফেলেও দেওয়া যাচ্ছে না। ওষুধপাতি তো প্রচুর দাম, আর সার খোলের যে রকম বৃদ্ধি বেড়ে দিয়েছে তাতে আবাদপাতি করা খুব সমস্যা। আমাদের গরিব কৃষক বা যে কোনো গৃহস্থ বা পাইকার সম্পূর্ণ লসে আছে। মহাস্থান পাইকারি বাজারে ফুলকপি ও মূলা 1 থেকে 5 টাকা কেজিতে বিক্রি হলেও পাশের খুচরা বাজারে হাত বদলে তা বিক্রি হচ্ছে 10 টাকা কেজিতে। অথচ এখানে নেই কোনো চাঁদাবাজি বা পরিবহন খরচের অজুহাত। আলু 50 টাকা কেজি, পেঁয়াজ হলো 55-60 টাকা কেজি, তারপরে টমেটো 60 টাকা 55 টাকা কেজি। যা দরকার তার চেয়ে বেশি আসছে, যে তাহলে কিনবিটা কি? জেলায় এবার 12,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে। মহাস্থান হাট থেকে প্রতিদিন 60 থেকে 70 ট্রাক সবজি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সরাসরি যাচ্ছি সেখানে। শেখ হাসিনা নিজেকে ফেরাউনের চেয়ে বড় ভাবা শুরু করেছিল। একটা না একটা সময় পর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক পতন হয়েছে তার। সো এই জায়গা থেকেও যদি আমরা আমাদের এই শিক্ষাটুকু না নেই, আমরা যদি অন্তত এই বিষয়ে নেগোসিয়েশনে যাই, ছাড় দেই, সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কেউ হোক, আমরা কেউ হই, ফ্যাসিস্ট বিরোধী অন্য রাজনৈতিক দলের যে কেউ হোক, যদি আমরা এটা করি, অবশ্যই আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে। আমরা পুলিশকে একটা জিনিস শুধু অনুরোধ করতে চাই, নিজেদের এই প্রতিষ্ঠানটা ইমেজ আপনারা যতটা হারিয়েছেন, নিজেদের কাজের মাধ্যমে এই ইমেজটুকু ফিরিয়ে আনুন। এখনো যদি আপনাদের রক্তে ওই কলুষিত মনোভাব থাকে, এখনো যদি থানায় গিয়ে টাকায় ডিল করতে হয়, এখনো যদি আপনি পলিটিক্যাল কোনো দলের দাসের মতো ভূমিকা পালন করেন, তাহলে আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আপনাদের প্রতি এত লজ্জা, এত ঘৃণা, এগুলো নিয়ে যখন ওই পোশাক পরে সামনে আসতো আপনাদের অনেকে বিব্রত হয়, তখন আপনাদেরই অনেকে এই অপকর্মগুলোর সাথে আবারও দিনে দিনে জড়িয়ে যাচ্ছে। আমরা আমাদের শহীদ পরিবারের মা, বাবা, ভাই বোনদের শুধু একটি কথা বলতে চাই, এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অল্প কয়েকদিন আগে ছোট্ট 2টা রুম নিয়ে তার কার্যক্রম শুরু করেছে। যেমন ভাবে দেশ ভেঙে গড়তে একটু সময় লাগে, এই ফাউন্ডেশনও যতটুকু সক্ষমতা প্রয়োজন প্রতিনিয়ত তার সক্ষমতা বাড়ছে, কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা এখন পর্যন্ত আমাদের ভেরিফাইড MIS এর শহীদ হচ্ছেন 859 জন। সেই লিস্ট দ্রুত গ্যাজেট আকারে প্রকাশ করা হবে, যারা বাদ পড়েছেন তারা সেগুলোতে আবার এনলিস্টেড হতে পারবেন। এই 859 জনের মধ্যে আজকে ধরে 660টি পরিবারের কাছে আমরা পৌঁছেছি। আমাদের আহত যে পরিবারগুলো রয়েছে, আমরা এরপরে আমাদের সকল আহত পরিবারদের জন্য প্রত্যেক বিভাগে আমরা আবার যাব। আমাদের গতির কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের সামর্থ্যের কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু এই ফাউন্ডেশনে যারা রয়েছে তারা কেউ শহীদ পরিবারের সদস্য, কেউ চোখের সামনে লাশ দেখেছে, রক্ত দেখেছে, ওই মিছিলের প্রথম সারিতে ছিল। প্রত্যেকটি মানুষ আপনাদেরকে ওম করে, আপনাদের ব্যথাগুলোকে অনুভব করে। রাজধানীর গুলিস্তানে কথা বলছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সমুদ্রে দেখা দিয়েছে মাছের আকাল, এতে বিপাকে পড়েছেন জেলেরা। প্রতি ট্রিপে লোকসানের বোঝা ভারী হওয়ায় ঋণের দায়ে বাড়িও ফিরতে পারছেন না। গবেষকরা জানান, নিষিদ্ধ পদ্ধতি অবলম্বন করে মাছ শিকার করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। দেশের অন্যতম বৃহত্তম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। সমুদ্র থেকে মাছ শিকার করে এ অবতরণ কেন্দ্রে বিক্রি করতে আসেন জেলেরা। তবে সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় জেলেদের কপালে দুশ্চিন্তার ভাঁজ।
4 লাখ টাকার রসদ নিয়ে সমুদ্রে 13 দিন মাছ শিকার শেষে ঘাটে ফিরেছে এফবি আরিফ 1। কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় চোখে মুখে হতাশার ছাপ জেলেদের। একই অবস্থা অন্য ট্রলারগুলোরও। জেলেরা জানান সমুদ্রে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। এই অবস্থায় ঋণের বোঝা ভারী হয়ে যাওয়ায় বাড়িও ফিরতে পারছেন না তারা। এদিকে পাথরঘাটায় মাছের সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে পাইকারি বাজারে। সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে মাছ পাঠাতে পারছেন না পাইকাররা। 5 লাখ টাকা লস আছে। আমরা তো পাই মাছ তো পাই না। কারিগরে যাবো ফিশিং বোর্ড থেকে আমরা যাতে পারি আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া শিখাবো পারতে আসি না। খেয়া মারলে একটা যদি কাটা দেয় একটা কাটা আমাকে 4-5 পিস জাল পুড়িয়ে দেয়। 5 পিস জালের দাম নর্মালি 1.5 লাখ টাকা মালিকের জরিমানা দেওয়া লাগে। বাড়িঘর যাতে মানুষের টাকা পয়সা পাইবে সেটা আমরা দিতে পারছি। গাড়ি গেলে আমাকে লড়াই হামকি দুমকি দিতে মালিকেরও লস, স্টাফ যারা আছে হ্যাগো লস, যারা শ্রমিক আছে হ্যাগো তারও লস। মাছ সব ট্রলিং এ মারি ফেলাইতেছে, অতএব ওই বোড়ালারা কিছু পায় না। কিনা দূরে পাঠাইতেও পারতেছি না। যদি পর্যাপ্ত পরিমাণ মাছ হইতো তো হয়তো আমরা কিনা পাঠাইতাম। গবেষকরা বলছেন নিষিদ্ধ জাল দিয়ে নির্বিচারে মাছের পোনা নিধন করার কারণে সমুদ্রে মাছ কমেছে, আর মাছের অবতরণ কমায় কমেছে রাজস্ব আদায়। ছোট মাছ কমে যাওয়ার ফলে এই বড় মাছগুলো এই অঞ্চলে ভ্রমণ করতেছে না, ফলে ক্যাটফিশের পরিমাণ একেবারে অনেক কমে গেছে আগের তুলনায়। মাছের অবতরণ কমে যাওয়ায় রাজস্ব বা রয়্যালটি টোল আদায়ও কমে গেছে। মৎস্য বিভাগ জানায় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছেন তারা। অবৈধ জাল সরকার কর্তৃক নির্ধারিত যে সময় ব্যান পিরিয়ড তার বিরুদ্ধে থাকে অভিযান, জালের মেশ সাইজের বিরুদ্ধে থাকে, অবৈধ গিয়ারের বিরুদ্ধে থাকে, ইললিগ্যাল ফিশিং এর যত উপকরণ সবার বিরুদ্ধে অভিযান আমাদের থাকে অব্যাহত আছে। চলতি বছরের নভেম্বর পর্যন্ত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মোট মাছ অবতরণ হয়েছে 3205 মেট্রিক টন, যা থেকে রাজস্ব আদায় হয়েছে 2,12 লাখ টাকা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দেখছেন এ সময়ের বাণিজ্য। ঝালকাঠির খালে নির্মাণ করা প্রায় সব স্লুইস গেট বর্তমানে অকেজো, যার কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে দেখা দেয় পানির সংকট। এমনকি গেটগুলো বন্ধ থাকায় খালগুলো ভরাট হয়ে যাচ্ছে। শিগগিরই এসব গেট সংস্কারের দাবি এলাকাবাসীর। আর সংকট সমাধানে সমীক্ষার কাজ শেষ হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। পলাশ রায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সেচ সুবিধার জন্য বরিশাল সেচ প্রকল্পের আওতায় ঝালকাঠির 4 উপজেলার খালগুলোতে স্লুইস গেট নির্মাণ করা হচ্ছে। সেচ সুবিধার জন্য বরিশাল সেচ প্রকল্পের আওতায় ঝালকাঠির 4 উপজেলার খালগুলোতে স্লুইস গেট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু রক্ষণাবেক্ষণ না থাকায় প্রায় সবগুলোই এখন অকেজো। ভেঙে পড়েছে বেশিরভাগ গেটের অবকাঠামো, কোথাও নেই পানি নিয়ন্ত্রণ করার মেশিন। এ কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দেয়। কৃষক জানান স্লুইস গেটগুলো কার্যক্ষমতা হারানোর কারণে পলি জমে খালগুলো ভরাট হয়ে যাচ্ছে। এতে সেচ সংকটের পাশাপাশি বন্ধ হয়ে গেছে গ্রামীণ নৌ যোগাযোগ। শিগগিরই এসব গেট সংস্কারের দাবি তাদের। নামে সুইচ গেট কোনো কাজে দাঁড়ায় না, আমরা কৃষকরা পানি পাই না। আর এই সুইচ গেট আগের মতো কার্যকরও না, সবকিছু মানে মেশিন নাই, ভেঙে গেছে। একটা গর্ভবতী মহিলা অসুস্থ হইলে তখন কোলে করে নেওয়া লাগে। ট্রলার একটা নৌকো আমরা খালে নিতে পারতেছি না, যেহেতু কিছু ঢোকে না, খাল ভরিয়ে গেছে, সুইচ গেট দিয়ে কিছু চলে না। পানি উন্নয়ন বোর্ড বলছে সংকট সমাধানে সমীক্ষা করে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন হলে করা হবে সংস্কার। আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আইডব্লিউএমের মাধ্যমে একটি সমীক্ষা সম্পাদন করা হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা প্রথম পর্যায়ে যে পাম্পগুলো রিপেয়ার করার প্রয়োজন সেগুলোর জন্য একটা প্রকল্প প্রস্তুত করে পরিকল্পনা কমিশনে প্রেরণ করেছি। অনুমোদন সাপেক্ষে আমরা কাজ বাস্তবায়ন করব। 1986 থেকে 1989 সাল পর্যন্ত ঝালকাঠির বিভিন্ন খালে 300টি স্লুইস গেট নির্মাণ করা হয়। বর্তমানে অকেজো 284টি। সময় সংবাদ, ঝালকাঠি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন বছরে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার কুয়াকাটা। নতুন সাজে সেজেছে সাগর পার। বুকিং হয়ে গেছে সব হোটেল, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। প্রবাসী আয়ে বেড়েছে রিজার্ভ। ডিসেম্বরের প্রথম 28 দিনে এসেছে $242 কোটি। দেশের বাজারে ভরিতে 1050 টাকা কমল স্বর্ণের দাম। এবং বগুড়ায় ফুলকপির কেজি 1 টাকা। পাইকারি বাজারে তলানিতে সব সবজির দাম। মাথায় হাত কৃষকের, উঠছে না উৎপাদন খরচ। খুচরায় এখনো চড়া। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।